কারফিউ আজ শিথিল দুপুর 2টা থেকে 5টা। 2-1 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে সেনা টহল আর চেকপোস্টের তল্লাশি। আছে পুলিশ, র্যাব, বিজিবিও। জনমনে ফিরছে স্বস্তি। লন্ডভন্ড 2 স্টেশন চালু হতে লাগবে 1 বছর। মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। এবং কোটা সংস্কারের পরিপত্র হতে পারে কাল। সবার সাথে আলোচনা করে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রোমান আলী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। সহিংস পরিস্থিতি তৈরিতে লন্ডন থেকে আসছে নির্দেশনা। মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ থাকার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, সোমবার কারফিউ শিথিলের সময়সীমা 1 ঘণ্টা বাড়িয়ে থাকছে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে দুর্বৃত্তদের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ। নেমেছে সেনাবাহিনী। রোববার রাতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন থেকে আসছে নির্দেশনা। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। স্বাধীনতা বিরোধী দল এবং দেশের যারা সবসময় দেশের ক্ষতি এবং জনগণের জানমালের যারা ক্ষতি করে আসছিল, হত্যা চালিয়ে আসছিল, ধ্বংস করেছিল বিগত দিনগুলিতে, তারা আবার সক্রিয় হয়ে এই আন্দোলনকে পিছনে সামনে রেখে তারা সক্রিয় হয়ে উঠেছে। সেই দলগুলোই এখন ছাত্রদেরকে নানানভাবে প্রবাহিত করার জন্য প্রচেষ্টা চলছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগামীকাল এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা সহ আমাদের এখান থেকে সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল হবে। কোটা সংস্কারে সর্বোচ্চ আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অন্য দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1-2 দিনের মধ্যে আমরা পুরোপুরি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমরা আশা করি। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী সহ সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ বাস্তবায়নে মাঠে আছে সেনাবাহিনী। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। টানা সহিংসতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। জনমনে ফিরছে স্বস্তি। আরো জানাচ্ছেন দীপু শিকদার। চলমান কারফিউতে নগরীর বিভিন্ন প্রান্তে চলছে সেনাবাহিনীর কার্যক্রম। পয়েন্টে পয়েন্টে চলছে সেনা টহল, আবার কোথাও রয়েছে চেকপোস্ট। বাইরে বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে সেনা সদস্যদের প্রশ্নের মুখে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে মাঠে পুলিশ ছাড়াও বিজিবি এবং র্যাবের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। সব মিলে স্বস্তি ফিরতে শুরু করেছে উৎকণ্ঠা শহরে। আন্দোলনও কিছু কমে গেছে, কিছু নিয়ে আমরা একদম দেশ একটু আপনার নিরাপদে আছে, শান্তি আছে, একটু সেনাবাহিনীও আছে এখানে। দোকানপাট বন্ধ, আমরা তো কাজ করি, দোকানপাট বন্ধ, এদিকে অসুবিধা, কিন্তু এমনি সব নিরিবিলি আছে, কোনো জয় ঝামেলা নাই, এদিক দিয়ে শান্তি আছে। রোববার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকার পর পূর্ব ঘোষণা অনুযায়ী চলছে অনির্দিষ্টকালের কারফিউ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী মৎস্য ভবন এলাকা থেকে কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মানিক শিকদার।
তৃতীয় দিনের মতো কারফিউ অব্যাহত আছে এবং আমরা দেখেছি প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে কারফিউ কিছুটা শিথিল করা হচ্ছে এবং এর পরবর্তী পর্যায়ে কারফিউ আবার কঠোর অবস্থানে যাচ্ছেন। আমরা মৎস্য ভবন এলাকায় আছি এবং সেখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী যথেষ্ট তৎপর এবং প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে তারপর ছাড়ছেন। যারা খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হয়েছেন বা জরুরি কোনো কাজে বের হয়েছেন তাদের কাছ থেকে পরিচয়পত্র বুঝে কারফিউ পাস বুঝে তারপরে ছাড় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এখানে বিশেষ করে রিক্সা, সিএনজি বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যে সমস্ত পরিবহনগুলো আছে সেখানেও সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ এই যে মৎস্য ভবন এলাকা থেকে শুরু করে রাজধানীর যে বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা ঘুরেছি প্রত্যেকটা পয়েন্টেই সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে। তো সাধারণ যারা মানুষ আছে তাদের কাছে বারবার অনুরোধ করা হচ্ছে যে প্রয়োজন ছাড়া যেন কেউ ঘরের থেকে বের না হয় এবং যারা যে অবস্থানে আছেন অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে উৎসুক জনতা যারা আছে তারা কারফিউ দেখার জন্য বের হচ্ছে। এইরকম যারা বের হচ্ছেন প্রয়োজন ছাড়া তাদেরকে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে প্রশাসন থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। দুর্বৃত্তদের হামলায় রাজধানী কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন লণ্ডভণ্ড। স্টেশন দুটি চালু হতে সময় লাগবে অন্তত 1 বছর। তবে উত্তরা মতিঝিল রুটে মেট্রো চলাচল কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত নয়। স্টেশনে হামলার ঘটনায় কাফরুল ও মিরপুর থানায় দুটি মামলা হয়েছে। মানিক শিকদার রিপোর্টে বিস্তারিত। গত 1 বছর ধরে মানুষের যে উচ্ছ্বাস, ঘড়ির সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সেই স্বপ্নের মেট্রো রেল আজ লণ্ডভণ্ড। মিরপুর 10 স্টেশনে ভয়াবহ হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, অটোমেটিক, ফেয়ার কালেকশন ও টিকিট ভেন্ডিং মেশিন। নষ্ট হয়েছে স্বয়ংক্রিয় প্রবেশমুখ, মনিটর, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কাজীপাড়া স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে কনকোর্সের বেশিরভাগ স্থান জুড়ে নৃশংসতার চিহ্ন। শুধু ভাঙচুরি নয়, লুটপাট করা হয়েছে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও টিকিট সহ নানা কিছু। রোববার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দুটি স্টেশন পরিদর্শন করে জানান, মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন এমআরটি লাইনে তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতি আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। এছাড়া উত্তরা মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায় তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। কারফিউ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই স্টেশন আসলে কবে নাগাদ সংস্কার করে চালু করা যাবে তা এখন স্পষ্ট নয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন অন্ততপক্ষে 1 বছরের বেশি সময় লাগবে এবং যে যন্ত্রাংশ সেটা আনতেও যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করে মেধা ভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করেছেন। দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়ে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। শাকির আরজু রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়। কারফিউ চলাকালীন আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা দেশের ইতিহাসে এটাই প্রথম।
কোটা নিয়ে মামলার শুনানিতে শেখ হাসান আরিফ সহ 9 জন সিনিয়র আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মত দেন। 9 জনের মধ্যে কোটা সংস্কারের পক্ষে একজন বাতিলের পক্ষে 2 জন সরকারের এখতিয়ারের বিষয় বলে মত দেন। রিট চলতে পারে না বলে আইনি পয়েন্টে যুক্তি তুলে ধরেন কয়েকজন। কোটার পক্ষের আইনজীবী কিছুটা সংস্কার করে বহাল রাখার পক্ষে মত দেন। এদিকে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের রায়কে স্ববিরোধী বলে আইনি যুক্তি তুলে ধরেন। হাইকোর্টের পুরো রায় বাতিল চান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শুনানি শেষে আদালত সংক্ষিপ্ত আদেশে হাইকোর্টের রায়কে বাতিল করে দেন। হাইকোর্টের দেওয়া আদেশটি বাতিল ঘোষণা করেন। 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে এই রায়টি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। হাইকোর্টের জাজমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু অ্যাপিলেট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। এ রায় অবিলম্বে গ্যাজেট করার নির্দেশ দেন আপিল বিভাগ। তবে সরকার চাইলে কোটা সংস্কার বাতিল বা সংশোধন করতে পারবে। প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন বলে আদালত আশা প্রকাশ করে তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। রায়ের অংশ ঘোষণা করার আগে প্রধান বিচারপতি আন্দোলনরত নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রতি জাতি কৃতজ্ঞ, তাদের প্রতি সম্মান জানানো কর্তব্য। আপিল বিভাগ তার রায়ের পর্যবেক্ষণে বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যতে তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিচারক হবেন। তাই দ্রুত সরকারকে আহ্বান জানান শিক্ষা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আপিল বিভাগের রায় পরবর্তী সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এই সংক্রান্ত পরিপত্র জারি হতে পারে মঙ্গলবারের মধ্যে। একই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। মাহতাব মিনহাজের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা সংক্রান্ত আপিল বিভাগের রায়কে সাধুবাদ জানিয়ে আইনমন্ত্রীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও ছিলেন এ সময়। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে আপিল বিভাগের রায় মোতাবেক পরিপত্র জারি হতে পারে। আমরা মনে করি যে আপিল বিভাগের এই রায়টা অত্যন্ত বিচক্ষণ একটা রায় হয়েছে। আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী যেই 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ, সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। এই রায় অনুসারে ভবিষ্যতে নারী কোটা সহ আর কোনো কিছু বর্ধিত করা যাবে না, তবে প্রয়োজনে সংস্কার করা যাবে বলে জানান আইনমন্ত্রী। ভবিষ্যতে যদি প্রয়োজনীয় হয় তাহলে পরে সেখানে সংস্কার করা যাবে। এটা তো তার মানে হচ্ছে সংস্কার করার ক্ষমতা থাকবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এখন বিভিন্ন জায়গায় খুলে দেওয়ার পরিস্থিতি হয়েছে। আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করে যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবির সাথে সরকার শুরু থেকেই একমত ছিল, কিন্তু তাদের আন্দোলনে মিশে গিয়ে তালেবানি কায়দায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসীরা। জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে 15 জন ছেলেকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মুখ থুবড়ে পড়েছে অনলাইন নির্ভর আর্থিক লেনদেন। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে।
যত দ্রুত সম্ভব টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তরিকভাবে চেষ্টা করছি যে কত দ্রুত আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করা যায়, কত দ্রুত আমাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগটাকে আমরা যাতে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেন কোনোভাবেই বাংলাদেশকে এই সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে না পারে এবং আমাদের জানমালের ক্ষতি করতে না পারে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে অনলাইন নির্ভর আর্থিক লেনদেন। কারফিউতে ব্যাংক বন্ধ, ফুরিয়ে যাচ্ছে এটিএম বুথগুলোর টাকাও। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা দ্রুত চালু করার পাশাপাশি নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংকের সেবা পেতে এখন আর সশরীরে উপস্থিত হওয়া জরুরি নয়। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে যে কেউ সারতে পারেন লেনদেন। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন থেকে শুরু করে চলে কেনাকাটাও। সঙ্গে আছে বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যার মাধ্যমে শুধু লেনদেনই নয়, গ্যাস, পানি বা বিদ্যুতের বিলও পরিশোধ করা যায়। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব বলছে দেশে এখন 8,30,00,000 এমএফএস ব্যবহারকারী রয়েছেন। মোট আর্থিক লেনদেনের 50 থেকে 60% ইন্টারনেট সেবার উপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে অনলাইন নির্ভর লেনদেন। ইউএসএসডি বলে একটা চ্যানেল আছে, আপনারা জানেন, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে চ্যানেলটা দিয়ে ট্রানজ্যাকশন করা যায়, এটি দিয়ে আসলে শুরু হয়েছিল 2010 সালে এমএফএসের যাত্রা। পরে কয়েক বছর পরে এসে অ্যাপের উপরে আমরা ডিপেন্ডেন্ট হই এবং এখন আমাদের টোটাল ট্রানজ্যাকশনের একটা ভালো রকমের ট্রানজ্যাকশন হয় অ্যাপের উপর দিয়ে। যেহেতু ইন্টারনেটটা নাই এখন, সো আমরা আসলে মেজারও করতে পারছি না, আমাদের রিপোর্টগুলো জেনারেট করা সম্ভব হচ্ছে না যে ইম্প্যাক্টটা কতটা। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের কথা ভাবছে সরকার, যেখানে সব লেনদেন হবে ক্যাশলেস। এজন্য ইন্টারনেট সেবার নিরাপত্তা নিয়ে সরকারকে নতুন করে ভাবার পরামর্শ তাদের। ক্যাশলেস লেনদেনের বিষয়টা যেটা হচ্ছিল সেটা মোটামুটি স্মুথলি চলছিল আমাদের মতো দেশের পার্সপেক্টিভে, কিন্তু হঠাৎ করে যে দৈব দুর্বিপাকটা এসে পৌঁছলো এটা তো কেউ ভাবেনি কখনো। সুতরাং এইটির জন্য এই জাতীয় জিনিসেরও কিন্তু আমাদের একটা ব্যাকআপ থাকা উচিত, যাতে এই বিষয়গুলো হোঁচট না খায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অনলাইন ব্যবস্থা ব্যাহত হওয়ায় গোটা অর্থনীতি হোঁচট খেয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাপও ইন্টারনেট সেবা চালু না হলে সম্ভব নয়। কোভিডের সময় কিন্তু এই ট্রানজ্যাকশনের কাজটা কিন্তু চলেছে, কারণ আপনার অনলাইন নেট কিন্তু চালু ছিল, কিন্তু এখন কিন্তু একবারে পুরোপুরিভাবে ভিতরে এবং বাইরে কোনো কাজই এখন হচ্ছে না। সেদিক থেকে ব্যাপক একটা ক্ষতির মুখোমুখি কিন্তু বাংলাদেশ অর্থনীতি, এবং এটা কাটিয়ে উঠতে যে কত সময় লাগবে ঠিক আমি জানি না। ইন্টারনেট সেবা না থাকায় এখন এটিএম বুথগুলোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে গ্রাহকরা। জরুরি ভিত্তিতে এটিএম বুথগুলোয় নগদ টাকা সরবরাহ না করা হলে মানবিক সংকট তৈরি হবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্য প্রসঙ্গ, চলতি বছরের 3 দফা বন্যায় রাস্তাঘাট ও কৃষি খাত সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তাঘাট মেরামত সহ সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বছর বছর উজানের পাহাড়ি ঢল আর বন্যায় নিঃস্ব হচ্ছেন সুনামগঞ্জবাসী। এবারও 3 দফার প্রলয়ঙ্কারী বন্যায় ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত। মারা গেছে গৃহপালিত পশু ও খামারের হাঁস মুরগি। পুকুরে চাষ করা মাছও ভেসে গেছে। জমিনাশির ফসল লইয়া গেছি কি আমরা খুব কষ্টর মাঝে আছি। আল্লাহ পাক যারা জানেন না, বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত দিছে অনেক খাসি নাই যে আমরা দেখে দেখতো, আর আমার কুদরত নাই। বন্যার কারণে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতি হয়, বিশেষ করে হাওড় পাড়ের এলাকার যে কৃষকগুলো আছে তাদের বেশি সবচেয়ে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাগের 110 কিলোমিটার সড়ক। ধসে গেছে বেশ কিছু ব্রিজ ও কালভার্ট। 25 কোটি টাকায় স্বল্পমেয়াদী আর 300 কোটি টাকায় দীর্ঘমেয়াদী সড়ক সংস্কার করবে সড়ক বিভাগ। যে অংশগুলো পানিতে ডুবে গিয়েছিল এগুলো যদি আমরা পর্যায়ক্রমে আরসিসি ঢালাই দিয়ে বা রিজিড পেভমেন্ট করতে পারি এবং সড়ক বাঁধের স্লোপে যদি কংক্রিটের ঢালাই দিয়ে স্লোপ প্রোটেকশনে কাজ করতে পারি, তাহলে এগুলো দীর্ঘমেয়াদে টেকসই হবে আর কি।
8,400 চাষির আউশ ধান এবং গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় 10,000 কৃষকের মাঝে 5 কেজি করে রূপা আমন ধান বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম চলমান আছে। যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকে অগ্রাধিকার দিয়েছি। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকে, আগামী যে সমস্ত আমাদের সরকারি সাহায্য আসবে আমরা সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেব। 10,000 কৃষককে বীজ ও সার প্রণোদনা দিয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। মাসুম আলিসা, 21 টেলিভিশন।